হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো, তোমরা অলরেডি টপিকটা সম্বন্ধে থাম্বনেল দেখেছো এবং সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। এবং তোমরা যারা অনেক দিন ধরে প্রিপারেশান নিচ্ছ তাদেরকে নতুন করে বলার কিছু নেই। যে কথাগুলো আজকের এই ভিডিওতে বলবো অলরেডি আমি অনেক দিন ধরে সেই কথাগুলো তোমাদেরকে বলে আসছি। যার ভালো লেগেছে, যার মনে হয়েছে হ্যাঁ আমাকে প্রিপারেশানটা সেই লেভেলে নেওয়া উচিত, তারা নিয়েছো। যারা নাওনি, অবশ্যই আমি এটা ধরে চলবো যে তোমার কাছে অনেক বেটার সিচুয়েশান তোমার কাছে আছে বা বেটার প্ল্যানিং কিছু আছে তোমার কাছে। আমি জাস্ট যে কথাগুলো বলবো, চাইলে তুমি ইমপ্লিমেন্ট করতে পারো তোমার লাইফে। কিন্তু এইটুকু জানবে, যতটুকু আমি বলবো এবং সেটা আমি অনেক ভিডিওতে আগে থেকে বলে এসেছি, ভাই আমার কথাটা তুমি ৬টা মাস শুনে চলো। অ্যাটলিস্ট এই কম্পিটিটিভ ফিল্ডের লাইনে তুমি নিজেকে একটা বেটার জায়গাতে তুমি দেখতে পাবে আগামী ৬ মাস পরে। ঠিক আছে? স্কুল সার্ভিস গ্রুপ ডি, গ্রুপ সি, গ্রুপ ডি কথাটাই কেন উল্লেখ করলাম? কারণ ওয়েস্ট বেঙ্গলের লাস্ট বিগত কয়েক বছরে সবথেকে বেশি ভ্যাকেন্সি দিয়ে নোটিফিকেশান যে পরীক্ষাটাতে সবাই বসতে পারে, সেটা হচ্ছে এই গ্রুপ সি, গ্রুপ ডি। তার আগে ছিল হচ্ছে ক্লার্কশিপ পরীক্ষা, ছিল প্রায় ৮,০০০-এর কাছাকাছি ভ্যাকেন্সি বেরিয়েছিল। না হলে ২০২০ সাল থেকে, করোনার পর থেকে তুমি যদি দেখো, ওয়েস্ট বেঙ্গলে সেই অর্থে কোনো সরকারি চাকরির পরীক্ষা হয়নি বললেই বলা যায়। ২০২৪-এর ডব্লিউবিসিএস এর নোটিফিকেশান বেরিয়েছে ২০২৬ সালে। তার পরীক্ষা কবে হবে সেটার কোনো নিশ্চয়তা নেই। এছাড়াও অন্যান্য যে পরীক্ষাগুলো, স্কুল সার্ভিসের কথা তো বাদই দিলাম, সেটা তো বহুকাল আগে, সেটা তো মাটি চাপা পড়ে গেছে। বাদবাকি যে পরীক্ষাগুলো ওয়েস্ট বেঙ্গলে আমরা নিয়মিত এক্সপেক্ট করতে পারতাম, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ফুড এসআই, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার আইডিও, তারপর তোমার হচ্ছে মোটর ভেহিকেল ইন্সপেক্টর, এরকম করে অন্তত ৬টা থেকে ৭টা পরীক্ষা, অন্তত আমি যবে থেকে কম্পিটিটিভ ফিল্ডে ভাই আছি ২০১৬ সাল থেকে, ২০১৪ থেকে নিজে প্রিপারেশন শুরু করেছি, তারপর থেকে কিন্তু ভাই এই পরীক্ষাগুলোর আমরা রেগুলার বেসিসে দিয়ে এসেছি। অ্যাটলিস্ট মিসলেনিয়াস ক্লার্কশিপ পরীক্ষা তো হয়েছে। এবং সেখান থেকে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে যারা ২০২০ সালের পরে প্রিপারেশন শুরু করেছো, তারা সিনারিওটা কিছুটা হলেও দেখতে পেয়েছো। কিন্তু তার আগে যারা পড়াশোনা করতো, ১৭-১৮ সাল থেকে যারা পড়াশোনা করছে না, তারা খুব ভালো করে ভাই জানে যে এখনকার সিচুয়েশনটা কী সেটা তোমরা খুব ভালো করে বুঝতে পারো। কারণ হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের পিএসসির ওয়েবসাইটটা দেখলেই বোঝা যায় যে কটা নোটিফিকেশন লাস্ট কয়েক বছরে দিয়েছে, সরকারি চাকরি কতগুলো হয়েছে। ঠিক আছে? অনেক জায়গায় বড়, বড় বাহারের কথা শুনবে, এত কোটি কর্মসংস্থান, অত লক্ষ কর্মসংস্থান, এত % হচ্ছে বেকার কমে গেছে। ওগুলো হচ্ছে ভাই বলা যেতে পারে, ওগুলো মুখের কথা বলা যেতে পারে। যেমন আমি যদি এক্ষুনি বলি আমি যে চাকরিটা করি তার স্যালারি হচ্ছে ৫,০০,০০০ টাকা বা তার স্যালারি হচ্ছে ১০,০০,০০০ টাকা। ব্যাপারটা ঠিক ঐরকম ধরনের। কিন্তু বাস্তবে মাটিতে দেখতে গেলে ওয়েস্ট বেঙ্গলে সরকারি চাকরির দেওয়ার যে রাস্তাটা, সেই রাস্তাটা কি? এক হচ্ছে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, ২য় নাম্বার হচ্ছে আমাদের পিএসসি, আর ৩ নাম্বার হচ্ছে কিছু ইন্ডিভিজুয়াল কিছু পোস্ট হয় যে, বা ইন্ডিভিজুয়াল কিছু চাকরির পরীক্ষা হয়, যেমন হচ্ছে ক্যালকাটা হাইকোর্টের হয়, বিভিন্ন ডিস্ট্রিক্ট কোর্টের হয়, এগুলোর ক্ষেত্রে নিয়োগ হয়। আমাকে কেউ একজন হিসেব করে লাস্টে কমেন্ট সেকশনে বলে যাবে যে লাস্ট ৫ বছরে এত হচ্ছে এই জায়গায় সরকারি চাকরির ওয়েস্ট বেঙ্গলে হয়েছে। ঠিক আছে? আর যদি তার পরিবর্তে তোমার জানার ইচ্ছা থাকে যে সেন্ট্রালে কতগুলো পরীক্ষা হয়েছে, আমাকে মেইল করবে। আমাদের মেইল আইডি মোটামুটি সব জায়গাতে দেওয়া আছে। তাকে আমি লিস্ট বানিয়ে দিয়ে দেবো লাস্ট ৫ বছরে সেন্ট্রালে কতগুলো পরীক্ষা হয়েছে, কতগুলো চাকরির পরীক্ষা হয়েছে, তার নিয়োগ কখন হয়েছে এবং কোন কিভাবে পরপর সিস্টেমেটিক অর্ডারে হয়েছে, তোমাকে আমি লিস্ট বানিয়ে পাঠিয়ে দেবো। ঠিক আছে? কারণ এই ভিডিওটা দেখার পরে অনেকের খুব কষ্ট হবে। কারণ কি বলবো? নিজের যোগ্যতা অনুযায়ী কিছু পেতে গেলে যে কষ্টটা করতে হয়, সেটা তাকে কষ্ট করে পেতে হয়নি তো। কেউ না কোনোভাবে কিছু না কারোর হাত পা ধরে কোথাও না কোথাও পড়ে আছে। তো সে সেখানে এখানে বোঝাতে আসবে যে এত হয়েছে, এত হয়েছে। ওগুলোতে আমরা যাচ্ছিই না। আমার ইনটেনশন একটাই, যে সমস্ত ছেলেমেয়েরা পড়াশুনো করে ওয়েস্ট বেঙ্গলে চেয়েছে যে আমি একটা সরকারি চাকরি করব, আমি তাদের কথা বলতে এসেছি। এখানে অনেক মাতব্বর আসবে বোঝাতে। ছেলেদেরকে স্কিল ডেভেলপ করতে শেখান। ঠিক আছে? বিজনেস করতে শেখান। ভাই বিজনেস যদি করতে শিখিয়ে দিলে যদি বিজনেস হয়ে যেত, তাহলে তুমি এই যে ভাষণটা এখানে কমেন্টে করতে আসবে, তুমি নিশ্চয়ই নিজে আগে অন্তত মিনিমাম ৫০ কোটি টাকার, ১০০ কোটি টাকার একটা বিজনেস এস্টাবলিশ করে তারপরে এই জ্ঞানটা দিতে আসবে। যে বা যারা ওয়েল এস্টাবলিশড বিজনেস রান করছে, তারা খুব ভালো করে জানে একটা বিজনেস রান করতে গেলে কি দরকার হয়। তুমি ৫০ টাকা নিয়ে, ৫,০০০ টাকা নিয়ে একটা গুমটি করলে মাসে হচ্ছে ৫০০ টাকা তোমার লাভ হবে।
তুমি 50 লাখ টাকা নিয়ে একটা বিজনেস করলে সেখান থেকে মাসে 5 লাখ টাকা প্রফিট পাবে। এই হচ্ছে বিজনেসের ফার্স্ট সিম্পল হিসেব। তুমি কখনোই এক্সপেক্ট করতে পারো না যে আমি একটা কোনোরকম একটা ভুসিমাল দোকান খুলে ফেলেছি পাড়ার মোড়ে, বা আমি কোনো একটা জায়গাতে একটা দোকান ভাড়া নিয়ে সেখানে কিছু একটা দোকান খুলে ফেলেছি, তার পরের দিন থেকেই আমার মান্থলি ইনকাম 30,000 40,000 টাকা হয়ে যাবে। অত সহজ জিনিস ভাই সব জিনিস নয়। এই পৃথিবীতে কোনো জিনিসটাই হচ্ছে সহজ নয় যেটা হচ্ছে একটা বড় লেভেলে তোমাকে রিটার্ন দেবে। সেটা সরকারি চাকরি হতে পারে, সেটা বিজনেস হতে পারে, যে কোনো জিনিস হতে পারে। যে জিনিস দেখছো বেশি চকমক করছে না, সেখানে ততটা পরিমাণই তোমাকে খাটনিটা ভাই করতে হবে। আর সবার দ্বারা স্কিল ডেভেলপড হয় না। ওই জন্য এখানে সরকারি চাকরির জন্য আসে। তারা হচ্ছে জেনারেল স্টাডিজ পড়তে জানে, তারা ম্যাথ কষতে জানে, তারা হচ্ছে রিজনিং পড়তে জানে। সবাই হচ্ছে কম্পিউটারের সামনে এআই টুলস, সবাই কম্পিউটারের সামনে বসে অমুক ওয়েবসাইট তমুক ওয়েবসাইট থেকে খুঁজে ওটা করার জন্য সবাই তৈরি নয়। আর ও যেটা পারে সেটা তুমি ওই যে এআই টুলস ব্যবহার করে যেটা করছো সেটা কিন্তু তুমি ওর মতো করে পারবে না। ও যে 5,000 10,000 জেনারেল স্টাডিজ মুখস্থ করছে, 5,000 ম্যাথ করছে, রিজনিং করছে, পাজেল করছে, ওটা কিন্তু তুমি যে এই এআই দিয়ে যে জিনিসটা ম্যানেজ করছো সেটা কিন্তু তুমি ওর মতো করে পারবে না। অতএব সবাইকে সবার মতো করে গুলিয়ে ফেললে হবে না। বোঝা গেল ভাই? এবারে তোমাদেরকে বলছি, যে সমস্ত ছেলেমেয়েরা ভাবছো যে আমরা ভাই লাইফে আমার নিজের দমে আমি একটা কিছু করতে চাই, আর সত্যি কথা বলতে ভাই, তোমার আমার কাছে যদি কোটি টাকা থাকতো না, আমরা কোনোদিন সরকারি চাকরি করতে আসতাম না। আমাদের পাশে ওই পুঁজিটা নেই। ঠিক আছে? তুমি যতদিনে একটা বিজনেসের পেছনে দেবে, তুমি একটা গভর্নমেন্ট চাকরি পেতে গেলেও তোমাকে সেম এফোর্ট দিতে হবে। তুমি ওখানে যে এফোর্ট দেবে তুমি এখানেও সেম এফোর্ট দেবে। হঠাৎ করে কোনো জিনিস রাতারাতি ডেভেলপড হয়ে যায় না। এটা তোমাকে ভাই বুঝতে হবে। এই কথাগুলো তোমার হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু এটা ফ্যাক্ট। তুমি যখন মার্কেটে নামবে বুঝতে পারবে তখন কত ধানে কত চাল। ঠিক আছে? আর কয়েকটা হচ্ছে ওই কি বলে ওগুলোকে? ওই এমএলএম বিজনেস, ঠিক আছে? চেইন মার্কেটিং, ওইগুলোর সেমিনারে গিয়ে তোমার যদি মনে হয় যে ২ দিন পরে তুমি মার্সিডিজ নিয়ে ঘুরে বেড়াবে, তুমি অনেক দূরে আছো ভাই। ঠিক আছে? অতএব ওই সমস্ত জ্ঞান এখানে না দিলেও চলবে। যার যেটা ভাল লাগে তাকে সেটা করতে দাও। ম্যাটারটা হচ্ছে ভাই এটা, যে এই চাকরিটার পেছনে এই গ্রুপ সি, গ্রুপ ডিটার নাম আমি কেন নিয়েছি? কেন নিয়েছি না, এইটাই হচ্ছে একটা চমকপ্রদ চাকরির পরীক্ষা হয়েছে ওয়েস্ট বেঙ্গলে। যেখানে হাব হচ্ছে যারা অলরেডি সিলেক্টেড, যারা চাকরি করতো, মোটামুটি ধরা যায় তাদের জন্য, আর বাদবাকিটা হচ্ছে যারা ফ্রেশার্স তাদের জন্য। এবারে এখানে প্রচুর ধরনের ভাষণ দেওয়া ছেলেমেয়েকে আমি দেখেছি। ৬০ এ ৬০ পেয়েও চাকরি পাবে না, ৪০ এ ৪০ পেয়েও চাকরি পাবে না। তাদেরকে যখন আমি ঘুরিয়ে জিজ্ঞেস করেছি, "ভাই তুমি কত পাচ্ছ?" তারপরে রিপ্লাই পাওয়া যায়নি। যখন জিজ্ঞেস করেছি, "৪০ এ কত স্কোর হচ্ছে তোমার?" "স্যার ৩০।" এই 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 প্রশ্নতে। ৬০ এ কত পাচ্ছ? ৬০ এ ৬০ পেয়েও চাকরি হবে না। তাকে যখন জিজ্ঞেস করেছি, "তুমি কত পাচ্ছ ভাই?" উত্তর পাওয়া যায়নি। এই হচ্ছে অবস্থা। সবসময় আমরা ছুটে বেড়াচ্ছি কিসের জন্য? ও তো সব চুরি করে হচ্ছে, ওটা তো ফোন ধরে পরীক্ষা হচ্ছে। ভাই তুমি বর্তমান সময়ে দাঁড়িয়ে না একদম স্মুথ সরকারি চাকরির পরীক্ষা দিয়ে চাকরি পাবে, এটা তুমি বর্তমান সময়ে এক্সপেক্ট করতেই পারো না। কিছু না কিছু প্রবলেম, কিছু না কিছু ড্রব্যাক তোমাকে ফেস করতেই হবে। এটা মেনে নিয়ে তুমি সরকারি চাকরির প্রিপারেশন এ আসো। ঠিক আছে? ওয়েস্ট বেঙ্গলে ফোন নিয়ে পরীক্ষা দিতে যাওয়া, তারপরে হচ্ছে ওই ফোনে স্ক্রিনশট ঘুরে বেড়াচ্ছে, অ্যান্সার কি, এগুলো নরমাল ব্যাপার ভাই। এগুলো নরমাল ব্যাপার, তোমাকে আমি বলছি। এটা হওয়া 1% ও উচিত নয়। সেটা এথিক্যাল দিক দিয়ে ভাবতে গেলে তুমিও বলবে, আমিও বলব। চুরি করে কেন সরকারি চাকরি পরীক্ষা হবে? সেটা তুমিও বলবে, আমিও বলব। কিন্তু এটাই ওই বলে না, "ইহাঁ এসা হি হোতা হ্যায়।" ব্যাপারটা হচ্ছে এরকম। ঠিক আছে? এই গেল হচ্ছে এই সিনারি ওয়েস্ট বেঙ্গলের। এবারে হচ্ছে তুমি কি? তুমি এখানটাতে কোনো আগামী, তুমি যদি এই সরকারি চাকরির পরীক্ষা যদি ওয়েস্ট বেঙ্গলে ভেবে বসে থাকো যে আমি ওয়েস্ট বেঙ্গলে যে পরীক্ষাগুলো হয় সেইগুলো দিয়ে হচ্ছে স্যার আমি চাকরি পেতে চাই, তাহলে তুমি অন্তত ধরে রাখো আগামী খুব কম হলেও আগামী তুমি খুব কম হলেও তুমি অ্যাপয়েন্টমেন্ট লেটার দেখতে তোমার মিনিমাম ২ থেকে ৩ বছর, অ্যাটলিস্ট ২ থেকে ৩ বছর তোমার টাইম যাবে, অ্যাটলিস্ট তোমাকে আমি বলতে পারি এটা। মিনিমাম। এর থেকে পরে কতদিনে হতে পারে সেটার কোনো গ্যারান্টি নেই। কেন ২ থেকে ৩ বছর বললাম? এবং এটা আমি প্রথম থেকেই বলে আসছি ভাই, সরকারি চাকরি পেতে গেলে, যেকোনো সরকারি চাকরি তোমাকে পেতে গেলে অন্তত ২ থেকে ৩ বছর তোমাকে প্রিপারেশন ভাই নিতেই হবে, নিতেই হবে।
কারণ একটা ফর্ম বেরিয়ে তার নিয়োগ হতে ১ বছর মিনিমাম টাইম লাগে। এটা বর্তমানে ট্রেন্ড সেট হয়েছে রেলের এবং এসএসসির বর্তমানে। তুমি আজ থেকে ৫ বছর ৪ বছর যদি আগে চলে যেতে না, এই এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস এগুলোর নিয়োগ হতে ২ বছর ২.৫ বছর লেগে যেত। একটা ছেলে ২০১৯ এর পরীক্ষা দিচ্ছে, মেন দিয়ে এসেছে। সে হচ্ছে আবার ২০২০ ও প্রিলি দিয়েছে, ২০ মেন দিয়েছে, আবার ২১ প্রিলি দিয়েছে। এরকম সিচুয়েশন আগে ঘটেছে। এটা নতুন জিনিস নয়। এখন সিস্টেমটা একটু স্মুথ হয়েছিল। কিন্তু সেটাতেও আবার একটা নতুন সংস্থাকে পরীক্ষা কন্ডাক্ট করতে দিয়ে সেটাকেও ঘেঁটে শেষ করে দিয়েছে। ১০ তারিখে ছেলেমেয়ের পরীক্ষা আছে। ১ তারিখ ২ তারিখের দিকে হচ্ছে সে যখন দেখছে তার সিটি ইন্টিমেশন স্লিপ একটা দিল যে তার সেন্টার পড়েছে কোথায়? ভুবনেশ্বরে। কলকাতার ছেলেমেয়ে পরীক্ষা দিতে যাবে ভুবনেশ্বরে। মালদার ছেলেমেয়ে পরীক্ষা দিতে যাচ্ছে ভুবনেশ্বরে, বিহারে পাটনাতে। ১০ দিন আগে ভাই কোন ট্রেনের টিকিট পাওয়া যায়? পাওয়া যায় না। কোনো রকম অ্যারেঞ্জ করে গেছে। পরীক্ষা হলে গিয়ে দেখছে পরীক্ষা সেখানে সেন্টারেই সেদিন পরীক্ষা হয়নি, বন্ধ। তা সেই ছেলেমেয়েটা কী করবে? আবার এরকমও হয়েছে ২ দিন আগে দেখেছে এক জায়গাতে পরীক্ষা সেন্টার পড়েছে, সেই অনুযায়ী টিকিট করেছে কোনোভাবে। ২ দিন পরে দেখে অন্য জায়গায় পরীক্ষা সেন্টার দিয়ে দিয়েছে। তাহলে তুমি ভাই কী করবে এগুলোতে? এগুলো তো একটা প্রবলেম, এগুলো অবশ্যই প্রবলেম। সারা বছর পড়েছো, তুমি খুব প্রিপেয়ার হয়েছো, কিন্তু তুমি পরীক্ষা হলেই পৌঁছাতে পারলে না। পরীক্ষা হলে পৌঁছালে সারা রাত দাঁড়িয়ে কোনো রকম বাথরুমের পাশে বসে পরীক্ষা দিতে গেছো। কি করে সম্ভব ভাই? পরীক্ষা ভাই মেনে নিতে হবে এগুলো তোমাকে। না মানতে পারলে কিছু করার নেই। তোমার সামনে দিয়ে বয়স চলে যাবে, কেউ তোমাকে জিজ্ঞেস করতে আসবে না যে ভাই তুমি পরীক্ষা দিচ্ছিলে কি হলো? তুমি তখন একবারও বলতে পারবে না আমার সিট পড়েছিল ভুবনেশ্বরে স্যার, আমার কাছে টাকা ছিল না, যেতে পারিনি। কোনো রকম টাকা অ্যারেঞ্জ যদিও করেছি, পরীক্ষা দিতে গিয়ে দেখি না আমার সেদিন হচ্ছে পরীক্ষা হয়নি। এই সিচুয়েশন তোমাকে ডিল করতে হবে বর্তমান সময়ে। ঠিক আছে ভাই? যেটা বলার, যদি তুমি স্টেট গভর্নমেন্টের পরীক্ষার আশায় বসে থাকতে চাও, সেটা যে কোনো পরীক্ষা হতে পারে, পিএসসির পরীক্ষা হতে পারে, পুলিশের পরীক্ষা হতে পারে, যে কোনো হতে পারে। স্যার আমি তো পড়তে বেশি পারি না, আমি তো কম পড়তে পারি, বা আমি এরকম। তুমি জানবে যে সিলেক্ট হওয়ার মতো প্রিপারেশন যারা নিচ্ছে, সিলেক্ট হওয়ার মতো, আমি দেখাচ্ছি পড়ছি এরকম নয়, সিলেক্ট হওয়ার মতো প্রপার প্রত্যেকদিন ৭ ঘন্টা ৮ ঘন্টা নিজেকে রগড়াচ্ছে প্রতিদিন। এরকম নয় সারাদিন মোবাইল নিয়ে ইউটিউব দেখছি, এই স্যার কি বলল, সেই স্যার কাকে গালাগালি দিল, সেই স্যার নিজেকে কত মাতব্বর দেখালো, সেই স্যার হচ্ছে কাকে গালাগালি দিল, উল্টে আবার কে কাকে গালাগালি দিল, আমি এইসব ভিডিও ২ জায়গায় দেখছি সারাদিন। এই সমস্ত জিনিস না, প্রপার ওয়েতে পড়ছে। তাকে যদি সঠিক এনভায়রনমেন্ট, সঠিকভাবে প্রিপারেশন নিয়ে পরীক্ষা, মানে তাকে যদি পরীক্ষায় বসতে দেওয়া হয়, মোটামুটি ৩-৪টে পরীক্ষার মধ্যে একটা পরীক্ষা এসে বানিয়ে দেবে। এরকম লেভেলে যারা পড়াশোনা করছে, তারা কিন্তু স্টেটের যা পরীক্ষা হবে তারা কিন্তু ভাই দিতে যাবে। তুমি যদি ভেবে থাকো আমি শুধু স্টেটের জন্যই পড়বো, আমি ওই ধরনের প্রশ্ন কেন পড়বো, যেমন অনেক সময় অনেকে এসে কমেন্ট করে যায়, এই ধরনের প্রশ্ন এই পরীক্ষায় হতে পারে নাকি? যদি দিয়ে দেয় তারপরে তুমি কি করবে? মাথা ফাটিয়ে নিয়ে ঘর চলে যাবে? দিয়ে বলবে আসছে বছর আবার হবে? যেখানে পরীক্ষা, একটা পরীক্ষাতে ওয়েস্ট বেঙ্গলে বসাটাই বিশাল ব্যাপার। তুমি সেখানে কিভাবে ছোট, ছোট করে প্রেডিকশন তৈরি করতে পারো? কি করে কেউ পিডিএফ বিক্রি করছে, সাজেশন পিডিএফ সরকারি চাকরির পরীক্ষায়, সেগুলোর উপর ভরসা করে তুমি কি করে পরীক্ষা দিতে যেতে পারো? যেতে পারো, কোনো অসুবিধে নেই। প্রথম থেকে এই জিনিসগুলো তোমাদেরকে আমি বলে এসেছি, আবারও বলছি, সরকারি চাকরি পাওয়ার কোনো শর্টকাট ওয়ে নাই। লাইফে কোনো সাকসেস পেতে গেলে যে কোনো জায়গাতে কোনো শর্টকাট নেই। যে তোমাকে শর্টকাট দেখাচ্ছে সে হচ্ছে ফ্রড, পরিষ্কার কথা। আর কেউ যদি বলে আমি পাইয়ে দেবো, সেটাও হচ্ছে ফ্রড। কারণ তার পাশে অন্তত তোমার মতো ৫০০ জন ছেলেমেয়ে পড়ে। পাওয়ানোর হলে সবাইকে পাইয়ে দিত। পেতে হবে তোমাকে নিজেকে ভাই। পড়তে হবে তোমাকে নিজেকে। একটা টিচার তোমাকে সার্টেন লিমিট পর্যন্ত টেনে নিয়ে যেতে পারে। ঠিক আছে? তারপরে পড়তে হবে তোমাকে। আমি আমার ইউটিউবে ৫০০, ৭০০, ৮০০ ভিডিও দিয়ে রেখেছি। আমি আমার পেড কোর্সে ৪০০ ভিডিও দিয়ে রেখেছি। আমি আমার পেড কোর্সে ৩০০ ভিডিও দিয়েছি, ২০০ দিয়েছি। তারপরে পরীক্ষা হওয়ার পরে আমি নিয়ে এসে স্ক্রিনশট দেখাচ্ছি। আমার ব্যাচ থেকে এই প্রশ্ন এসেছে। ভাই একটা ব্যাচে যদি ৪,০০০, ৫,০০০ কোয়েশ্চেন করানো হয়, অটোমেটিক্যালি তার মধ্যে থেকে 80% প্রশ্ন চলে আসবে। এটা নরমাল ব্যাপার। তার মানে এই নয় যে, যে কেউই ওই ৪,০০০, ৫,০০০ প্রশ্ন আয়ত্ত করে নিতে পারবে। এটা ভাই বুঝতে হবে। ঠিক আছে? কম্পিটিটিভ ফিল্ডের কোনো রকম কোনো শর্টকাট নেই, তোমাকে আমি আবারও বলছি, এবং তার জন্যই এই ভিডিওটা, যাতে তুমি, যেটা আমি অলরেডি বহুবার বলে এসেছি,
অন্তত লাস্ট বার তুমি একবার কথাটা শুনে প্রিপারেশন যদি নেবে ভাবো, যে সিনারিওগুলো বলবো সেই অনুযায়ী, তাহলে প্রপার ওয়েতে নিজেকে না ঠকিয়ে প্রপার ওয়েতে প্রিপারেশনটা ভাই নাও। তুমি আমার কথাগুলো হয়তো মনে হতে পারে এ তো এইভাবে বলছে, কি দরকার শোনার, কোনো অসুবিধা নেই ভাই, কোনো দরকার নেই। কিন্তু ওটা তোমার মনে হবে, আজকে না হলেও দুদিন পরে মনে হবে। ঠিক আছে? ম্যাটারটা হচ্ছে এটা, শুধুমাত্র যদি তুমি এখনকার সময় দাঁড়িয়ে ভাবো যে আমি শুধুমাত্র স্টেট গভর্নমেন্টের পরীক্ষার দিকে তাকিয়ে বসে থাকবো, পুলিশের পরীক্ষার দিকে তাকিয়ে বসে থাকবো, তাহলে তোমার জন্য অপরচুনিটি আগামী কত দিনে হতে পারে সেটা কিন্তু তুমি কল্পনা করতে পারবে না। বুঝতে পারলে? এটা হচ্ছে এই স্টেট গভর্নমেন্টের পরীক্ষার কথাটা এখানেই স্টপ করতে চাই আমি। কারণ এই জিনিসের ফিউচার কি আছে সেটা এখন কেউ বলতে পারবে না। ঠিক আছে? এবং যেটা আরেকটা কথা বলবো, যেটা তোমাদেরও খারাপ লাগবে, সেটা হচ্ছে ভাই নিজেদের পাওয়ারটা, নিজেদের দাবিটা তোমরা কিন্তু রাখতে পারলে না, দেখাতে পারলে না পাওয়ারটা। যতবারই পিএসসিতে আন্দোলন হয়েছে, আমি সবাইকে সবসময় রিকোয়েস্ট করেছি, ভাই নিজের জন্য যাও, কারোর জন্য না। পরীক্ষার ফর্মটা ফিল আপ হলে তুমি ফর্ম ফিল আপ করবে, তোমার হয়ে অন্য লোক ফর্ম ফিল আপ করে চাকরি নিয়ে নেবে এরকম নয়। বা তুমি যদি না যাও, এমন কোনো সিক্রেট ফর্ম বেরিয়ে যাবে যেটা তুমি লুকিয়ে লুকিয়ে ফর্ম ফিল আপ করে নিলে তুমি চাকরিটা নিয়ে নেবে, এরকম নয়। এই ফর্মটা ফিল আপ করার জন্য না পিএসসির সামনে একটু বল প্রদর্শনের জায়গা দেখার দরকার ছিল। এবং সবসময়, যেটা আমি অনেক আগে বলেছি ভাই, 1,00,000 লোক যদি 1 ঘন্টা কলকাতাতে বসে চলে আসতে পারো, অ্যাটলিস্ট তোমাদের যা দাবি পূরণ হয়ে যাবে। কিন্তু তোমরা সেটা করবে না। পিএসসিতে আন্দোলন হলে যখনই যেতে বলি, 2-3টে বেশ বড় বড় ভাষণ আসে বেশ সামনে, খুব ভাল লাগে আমার ভাষণগুলো। কারণ বুঝতে পারি না তোমাদের ভবিষ্যৎগুলো কোন দিকে যাচ্ছে। এর জন্য তুমি আমাকে দুটো কথা বলবে, বাজে কথা, কিচ্ছু যায় আসে না আমার। এবং তুমি যে টিচারদেরকে গালাগালি করো না, ওয়েস্ট বেঙ্গলে সব বিজনেস করছে। ভাই বিজনেস হতে দিচ্ছেটা কে? একটা চাকরির প্রিপারেশনের জন্য না যে কোনো একটা কোর্স, 4টা বই মোর দ্যান এনাফ। তারপরে হচ্ছে মক টেস্টের জন্য তুমি কিছু প্র্যাকটিস সেট কিনতে পারো। না করে এই ধরনের কথাবার্তা দেখো, যারা চাকরি পায় ভাই তাদের কাছ থেকে এই ধরনের কথা শোনা যায় না কেন? তুমি দেখো তো, সারা বছর ধরে কেউ না কেউ কোনো না কোনো চাকরি পাচ্ছে, কোনো না কেউ না কেউ চাকরি পাচ্ছে। তাদের মুখে কোনোদিন শুনতে পাও না কেন যে এই মাস্টাররা বিজনেস করছে, সেই বিজনেস করেছিল, সে অমুক করেছিল, কই শুনতে পাও না কেন? কারণ তাদের ফোকাসটা হচ্ছে ভাই ফিক্সড। এটা বলছি তোমার খারাপ লাগবে। তুমি 10টা কোর্স কেন কিনতে যাবে? কেন কিনবে? একটাই কোর্স কেন? যতটুকু হয়েছে ততটুকুই পড়ো এবং তার সঙ্গে তুমি বই পড়ো। তুমি বেস্ট থেকে বেস্ট টিচারের সাবস্ক্রিপশন নিয়ে নাও। নিয়ে কই দেখাও দেখি তুমি প্রিপারেশন নিয়ে কতটা তুমি এগোতে পারো। আমি বলছি না যে সবার দ্বারা সব টিচার হচ্ছে বেস্ট। আমি যা পড়াই সবার থেকে আমি বেস্ট পড়াই। কখনোই না। আমি যেটা পড়াই হয়তো অনেক টিচার তুমি যাদেরকে দেখেছো তার থেকে আমি হয়তো অনেকটা কম পড়াই, অনেকটা খারাপ পড়াই। অনেক কনটেন্ট হয়তো দেখা যাবে কম দেওয়া আছে। কিন্তু এটা তো নয় যে ভাই কিছুই পড়ায়নি তোমাকে, বা যে পড়াচ্ছে বা কিছুই পড়ায়নি তোমাকে। আর এটা ভাবো যে টিচাররা যদি আন্দোলনে ডাকে, সেখানে এই যুক্তি দিয়ে তুমি আন্দোলনে যাবে না, এরা সব বিজনেস করে। ভাই এটা কোন যুক্তি তুমি বলো তো একবার? কোন যুক্তি বলো? তোমাকে কি ওখানে আন্দোলনে গেলে কেউ কি ধরে তোমাকে কোর্স বিক্রি করে দেবে? তুমি তোমার নিজের দাবিটা রাখতে ভাই আন্দোলনে যেতে। কিন্তু সেটা তোমরা কোনোদিনই করোনি। এবং তার খেসারত তোমাকে কিভাবে দিতে হবে বলো তো? আগে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে পরীক্ষা হতো। তার মধ্যে ডব্লিউবিসিএস পরীক্ষা হার্ডলি 1,00,000 ছেলেমেয়ের মধ্যে কম্পিটিশন। ক্লার্কশিপ পরীক্ষা হার্ডলি 5,00,000। 5,00,000-এর মধ্যে প্রপার ওয়েতে পড়াশুনো করে পরীক্ষা দিয়ে চাকরি পাওয়ার মতো যোগ্যতা তৈরি করেছে, মানে প্রিপেয়ার হয়েছে হার্ডলি 80 থেকে 90,000, 50,000, 60,000 ছেলেমেয়ে। এবারে তুমি কাদের সাথে কম্পিটিশন করতে যাবে? রেলের পরীক্ষা দিতে যাবে। রেলের পরীক্ষায় পার্টিসিপ্যান্টস কত? গ্রুপ ডি 1 কোটি প্লাস। এনটিপিসি শুধু কলকাতা জন্যই কয়েক লক্ষ ফর্ম ফিল আপ করছে। অল ওভার ইন্ডিয়াতে কয়েক, মানে কোটির কাছাকাছি। প্রত্যেকটা জায়গাতে তুমি টপ লেভেলের ছেলেমেয়ের সঙ্গে কম্পিটিশন করতে যাবে এবারে। তাহলে সেটা কি
তোমার মনে হলো যে, যেমন আমি অনেককে যুক্তি দিতে দেখেছি, আমি তো স্টেটের পরীক্ষা দেই না, আমি সেন্ট্রালের পরীক্ষা দেই। ভাই স্টেটের পরীক্ষা দিয়ে আমি মানছি যে স্টেটের বর্তমান স্যালারি স্ট্রাকচার অনেক খারাপ। কিন্তু এরকম প্রচুর ছেলেমেয়ে আমার স্টুডেন্ট আছে, যারা হচ্ছে অন্যান্য স্টেটে পোস্টিং আছে, ভুবনেশ্বরে পোস্টিং, মুম্বাইতে পোস্টিং, ঠিক আছে? তোমার হায়দ্রাবাদে পোস্টিং আছে, গুজরাটে পোস্টিং আছে, এরকম অনেক ছেলেমেয়ে আছে না? তারা যদি ১০,০০০ টাকাও কম বেতন পেয়ে বাড়ির পাশে বা একদিনের মধ্যে বাড়ি থেকে যাতায়াত করতে পারবে, বা শনি রবিবার ছুটি থাকলে কলকাতা থেকে বাড়িতে যেতে পারবে, তাদেরকে দিয়ে দিলেও তারা বাড়ি চলে আসতে পারবে। মানে ওরকম যদি সুযোগ তারা পায়, তারা হচ্ছে কলকাতাতে বা ওয়েস্ট বেঙ্গলে পোস্টিং তারা নিয়ে নেবে। এরকম লোককে জানি যারা হচ্ছে সিজিএল এ যখন ইন্টারভিউ পোস্ট, নন ইন্টারভিউ পোস্ট বলা হতো, সেই সময় ইন্টারভিউ পোস্টের জন্য হচ্ছে চেন্নাইতে পোস্টিং, তারপরে এসে ডব্লিউবিসিএস গ্রুপ ডি, মানে বেতনের পার্থক্য প্রায় ৩০,০০০-৩০,০০০-এর কাছাকাছি বেতনের পার্থক্য, সেটা নিয়ে হচ্ছে আমাদের স্টেট গভর্নমেন্টের চাকরিতে জয়েন করেছে। কেন বলো তো? কারণ শুধু তুমি এখন চাকরি পাওনি বলে ভাই ভাবছো যে চাকরি একটা পেয়ে যাই তারপরে লাইফ সেট। ভাই চাকরিটা আর এই যে তোমার প্রিপারেশন না, পুরো লাইফের, পুরো লাইফ যদি এরকম ড্র করো না, এই পুরো লাইফ যদি ড্র করো, চাকরি আর প্রিপারেশন তোমার লাইফের এইটুকু অংশ মাত্র, এইটুকু। এর বাইরে এর বেশি না। এখন পাওনি বলছো, চাকরি যেদিন পেয়ে যাবে ১০০০টা প্রবলেম দেখতে পাবে তুমি। এখন যে প্রবলেমগুলো তুমি দেখতে পাচ্ছ না। ঠিক আছে? ম্যাটার হচ্ছে বলার যেটা, যখনই তুমি ভাবছো যে বর্তমানে সরকারি ওয়েস্ট বেঙ্গলের অবস্থা, সরকারি চাকরির অবস্থা মোটামুটি সুন্দর জবরদস্ত হয়ে গেছে একবার, তাই না? তো এবারে তোমাকে প্রিপারেশন নিতে হবে পরিষ্কার হিসেবে সেন্ট্রালের, যদি তুমি সরকারি চাকরির প্রিপারেশন নিতে চাও। এবং তার মাঝে একটা জিনিস আমি যোগ করে দিই, যাদের আর্থিক অবস্থা ভাই খারাপ, ঠিক আছে, যে আগামী ২ বছর চালানোর মতো তোমার ব্যাকআপ নেই, এরকম প্রচুর ছেলে মেয়ে আছে যাদের ঘর থেকে আগামী ২ বছর পড়াতে পারবে না রেখে, তোমাকে তোমার ফ্যামিলির একটা হাল ধরতে হবে। এরকম ছেলেমেয়ে যারা আছো তাদেরকে আমি বলি, ভাই সারাদিনে তুমি যদি ঠিকভাবে, ঠিক একদম প্রপার ওয়েতে মোবাইল ছেড়ে যদি ৪ ঘন্টা তুমি যদি পড়তে পারো না, কন্টিনিউয়াস ১ বছর, মোর দ্যান ভাই এনাফ, মোর দ্যান এনাফ। ৪ ঘন্টা মোর দ্যান এনাফ। তার বাইরে তুমি সকালে ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত যে কোনো জায়গাতে তুমি কাজের ডিউটিতে যোগদান করো। কিন্তু তোমার ওই সব জিনিস করে লাইফে তারপরে কিন্তু হবে না। তোমাকে অনেক জিনিস লাইফে স্যাক্রিফাইস করতে হবে। অনেক জিনিস কাট আউট করতে হবে। এই সন্ধ্যাবেলা একটু বন্ধুদের সাথে বেরোলাম, একটু গল্প করলাম, আড্ডা দিলাম, ওগুলো করা যাবে না। কিছু জিনিস পেতে গেলে ভাই পরিষ্কার হিসেবে একবারে, এইটুকু জিনিস পুরোটা জল ভরা আছে। কিছু মার্বেল যদি তোমাকে বাইরে থেকে ঢোকাতে হয়, কিছুটা জল বাইরে পড়বে, স্বাভাবিক। এর মধ্যে অ্যাডজাস্ট করতে গেলে তোমাকে কিছু জিনিস স্যাক্রিফাইস করতে হবে। সিম্পল হিসেবে একবারে। সব জিনিস তুমি একবারে পাবে না লাইফে। এটা তোমাকে আমি বলছি, তুমি পরপর বুঝতে পারবে এই কথাগুলো। ঠিক আছে ভাই? যেটা বলার, স্টেটের পরীক্ষা তুমি যদি দিতে চাও বা না চাও, তোমার ব্যাপার। কিন্তু প্রিপারেশন তুমি এবারে বাধ্য সেন্ট্রালের প্রিপারেশন নিতে। যেটা আমি বেশ বছরখানেক আগে হয়তো একটা ভিডিও বানিয়েছিলাম, যে প্রিপারেশন যদি নাও তাহলে সেন্ট্রালের পরীক্ষার জন্যই নাও। এবং ইংলিশটার উপরে গুরুত্ব দাও, ইংলিশটা পড়ো। অনেকে ছিলে, কি দরকার এসব করার, কোনো মানে নেই, এড়িয়ে গেছো। কিন্তু এবারে তুমি বাধ্য হবে এগুলো পড়তে, এবং তোমাকে সেটা করতে হবে যদি তুমি নিজেকে সারভাইভ করাতে চাও সরকারি চাকরির মাধ্যমে। সরকারি চাকরি ছাড়াও লাইফে অনেকে অনেক ভালোভাবে ভাই জীবন কাটাচ্ছে। ঠিক আছে? ওটা কোনো বড় ব্যাপার নয়। 0.03% লোক হচ্ছে সরকারি চাকরি করে। আর বাদ বাকি কেউ কি চাকরি করে না? মানে কেউ কি নিজের লিভলিহুড চালানোর জন্য কিছু করে না? সবাইকেই ভাই কাজ করতে হয়। সবাইকেই কাজ করতে হয় তার মতো করে। তুমি সরকারি চাকরি করছো, সকালে যাচ্ছ, সন্ধ্যাবেলায় আসছো। তোমার একটা লাইফ সিকিউরিটি আছে, মাসে আমার এতটা দানা আমাকে দেবে। ঠিক আছে? আমি ওইটুকু দানা খেয়েই আমি বেঁচে থাকবো। এটা হচ্ছে আমাদের সরকারি চাকরির বেসিক রুল। আর বাদ বাকি ওই প্রেস্টিজ উমুক তুমুক, ভাই ওরকম একটা চেয়ারে বসে পড়লে আমার প্রচুর প্রেস্টিজ হয়ে গেল, আমার প্রচুর সম্মান বেড়ে গেল। ভাই ওটা নয়। ঠিক আছে? তাহলে যার মা-বাবা কোনোদিন হচ্ছে সরকারি চাকরির চেয়ারে বসেনি, তাহলে যদি আমি বলি তাহলে তোমার মা-বাবার কোনো সম্মান নেই, আমার মা-বাবার কোনো সম্মান নেই, তাহলে তুমি মানতে পারবে? সম্মান ভাই অর্জন করতে হয়। গ্রামের বা কোনো একটা জায়গার অনেক বয়স্ক মানুষ আছে দেখবে, যার সারা জীবনে পড়াশোনাই করেনি। তাকে মানুষ অনেক সম্মানের চোখে দেখে। কারণটা কি? কাজের জন্য। তুমি একটা চেয়ারে বসে
অমুক টেন্ডারের জন্য এত% টাকা খাই আমি, অমুক টেন্ডারের জন্য এত% আমাকে লাগে, ঠিক আছে? এইসব করে তুমি ভাবছো কি তোমার সম্মান থেকে যাবে নাকি? ঠিক আছে? অতএব সেসব জিনিস বলার অনেক কিছু বলা যায়। কিন্তু ম্যাটার হচ্ছে এটাই, ভাই সম্মান ওইভাবে পাওয়া যায় না। আর এটা একটা জব। তুমি যেটা করতে যাচ্ছ এটা একটা জব। যত বড় চাকরি তোমার তত বড় রেসপন্সিবিলিটি। ব্যাস এইটুকু। ঠিক আছে? এবারে ম্যাটার হচ্ছে যেটা, তোমাকে বাধ্য হয়ে এবারে পাথটাকে চুজ করতে হবে। কি, কি পাথ আছে? ৩ টে পাথ। তার মধ্যে তোমাকে আমি বলি, একদম প্রপার ওয়েতে চুজ করো। একটা বছর তুমি নিজেকে রগড়াও। ভাই সামনের বছর তুমি নিজে বুঝতে পেরে যাবে তুমি কতটা চকমক করছো। একটা পাথ কি? দুটো হচ্ছে ভাই মেন পাথ আছে। দুটো কি? একটা ১ নাম্বার পাথ হচ্ছে যে পাথটাতে আছে কি এসএসসি স্টাফ সিলেকশন কমিশন, এবং এখানেই তুমি যোগ করতে পারো রেল। এটা ঠিক। আর একটা পাথ আছে কি? আর একটা পাথ হচ্ছে স্যার ব্যাংকিং এর। এই যে কথাগুলো বলবো সেগুলো আমি অলরেডি অনেকবার কোনো না কোনো ভিডিওতে ভাই বলেছি। তাও আজকে আবার বলবো। তুমি যদি এই রাস্তাতে চলতে যাও, তার মধ্যে অনেকে এই কাট আউট করে তুমি বলবে, "না স্যার আমি শুধুমাত্র রেলের পরীক্ষা দেবো, শুধু রেল।" হতে পারে। শুধু রেলের পরীক্ষা কেন তুমি দেবে বলছো? স্যার ইংলিশ পড়তে হবে না। ঠিক আছে? এটা হচ্ছে তোমার মেন টার্গেট। একটা পরীক্ষাকে ভাই যদি তুমি টার্গেট করে নাও না, আগামী ২ বছরে অন্তত তুমি ১৫ থেকে ২০টা পরীক্ষায় বসতে পারবে। অন্তত ১০টা থেকে ১৫টা পরীক্ষা তো বসতে পারবেই। সেটা হচ্ছে কি? একটাই পরীক্ষা, সেটা হচ্ছে সিজিএল। এই পরীক্ষাটাকে তুমি যদি টার্গেট করে নাও, এই পরীক্ষাটাকে, এটাকে যদি টার্গেট করো, তোমার যদি বয়স ঠিকঠাক থেকে থাকে, ২৭ বছর ২৮ বছরের মধ্যে যদি তোমার বয়স থেকে থাকে, তুমি কতগুলো পরীক্ষা দিতে পারবে? সিজিএল, সিএইচএসএল, এমটিএস, জিডি। জিডি দিতে পারবে না। জিডিটা ২১ বছর, মানে ওর থেকে কম লাগে। সিজিএল যদি তুমি প্রিপারেশন নাও, সিজিএল দিতে পারলে, সিএইচএসএল দিতে পারলে, তুমি সেখান থেকে এমটিএস দিতে পারবে, তুমি সেখান থেকে সিলেকশন পোস্ট দিতে পারবে, সিলেকশন ফেজ দিতে পারবে। যদি তুমি চাও দিল্লিতে পরীক্ষা দেবে, দিল্লি পুলিশ, দিল্লি পুলিশের ২-৩টে পরীক্ষা হয়, কনস্টেবল হয়, এসআই হয়, ৫টা। যে সিজিএল এর ভাই প্রিপারেশন নিতে পারে বা সিজিএল এর প্রিপারেশন নিয়েছে, সে রেলের হচ্ছে এনটিপিসি, গ্র্যাজুয়েট এবং হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট, গ্রুপ ডি, গ্রুপ ডি। যদি কারুর আইটিআই করা আছে সে এএলপি দিতে পারবে। তুমি এখানে দেখো ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ প্লাস যদি বোনাস হিসেবে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার হচ্ছে কিছু ফর্ম ছাড়ে বা অন্য কোনো কিছু ফর্ম বেরোলো, মাঝে, মাঝে কিছু, কিছু ফর্ম দেখা যায়, তুমি সেগুলো দিতে পারবে। তুমি এতগুলো পরীক্ষা ভাই দিতে পারবে যদি এই পরীক্ষাটাকে টার্গেট করে অ্যাট লিস্ট 1 ইয়ার চোখ কান বন্ধ করে কোনো দিকে না তাকিয়ে, সামনে তো স্যার আমার একটা পরীক্ষা দিয়ে দিয়েছে, আমি ওটার প্রিপারেশন নেব, শেষ হয়ে গেল সব, সব শেষ। আমি লাস্ট হচ্ছে ৬ মাসের একটা স্টাডি প্ল্যান বানিয়ে আমাদের টেলিগ্রামে আমি দিয়েছিলাম। ৬ মাসের স্টাডি প্ল্যানটা দিয়ে আমি বলেছিলাম যে ৬ মাস তুমি ওই জেনারেল স্টাডিজটা যেভাবে প্ল্যান বানানো আছে টপিক ধরে, ধরে তুমি ওটাকে ৬ মাসে কমপ্লিট করবে। যাই হয়ে যাক না কিনা। সামনে এই পরীক্ষা আসছে, ওই পরীক্ষা আসছে। আরে ভাই তুমি প্রিলি পাস করতে পারছো না। কারণ কি? তুমি রেডি নয় বলে। তাহলে তুমি যদি রেডি নয়, তাহলে তুমি ছুটে গিয়ে কোনো পরীক্ষা দিয়ে দিলে লাভটা কি হবে? তুমি আবার ফেল করবে। তার থেকে বেটার আমি ৬ মাসে নিজেকে একবার তৈরি করে নেব না? একবার ভাই নিজেকে তৈরি করে নাও, তারপরে তুমি যে পরীক্ষা দেবে, দেখবে তোমার কনফিডেন্স লেভেলটা কোন জায়গায় থাকবে, তুমি পাস করবেই করবে। আমি তোমাকে এইটুকু গ্যারান্টি দিতে পারি। এট লিস্ট তুমি ৬ মাস পরে যে পরীক্ষা দেবে, ৬ মাস আগে যে পরীক্ষাগুলো দিয়ে এসেছিলে, তুমি নিজে কম্প্যারিজন করতে পারবে যে তোমার মধ্যে কি ইমপ্রুভমেন্ট ঘটেছে ভাই। ঠিক আছে? এবারে ভাবো, তুমি বলবে স্যার আমি তো ইংলিশ পড়তে পারি না। ভাই পরিষ্কার কথা, যে পারো না সাইড হয়ে যাবে, যে পারবে সে চাকরি নিয়ে যাবে। তোমার কান্নাকাটি কে শুনবে বলো? এটা তো স্কুলের ওই একটা বিষয় ফেল করে গেছি, ২টো বিষয় ফেল করে গেছি বা টেস্ট পরীক্ষায় ফেল করে গেছি, এরকম ব্যাপার নয়। মা-বাবা গেট ঠেলে উপরে তুলে দিয়ে চলে আসলো। এরকম তো নয়। তাহলে এখানে তোমাকে পারতেই হবে ভাই। এর বাইরে বিকল্প কোনো কথাই নেই। পারতেই হবে। আর একটা জিনিস মনে রাখবে, আজকে যেটা তোমার মনে হচ্ছে যে এই পড়াটা কষ্ট লাগছে,
তুমি আগামী 2 সপ্তাহ 5 সপ্তাহ পরে তুমি নিজে বলবে এটা তো সহজ লাগছে। তুমি যদি ওইটা নিয়ে যদি একটু রগড়ে নাও ভালো করে, একটু যদি ভালো করে পড়ে নাও, 2 সপ্তাহ পরে তোমার নিজেকে অটোমেটিক্যালি ওটা সহজ লাগবে তোমার। ঠিক আছে? তাহলে তুমি ভাবো, তুমি যদি শুধু সিজিএল এর জন্য প্রিপারেশন নাও, ম্যাথ, জিআই, ইংলিশ, জিকে, তুমি সব কটা ভাই কভার হবে, সব কটা। তুমি বলছো শালা আমি ইংলিশ পড়বো না। ইংলিশ যখনই, যেমন এখানে একটা সিচুয়েশন তৈরি হয়েছে ওয়েস্ট বেঙ্গলে, বাংলার ছেলে বাংলায় পরীক্ষা দেবে। এইটা বলে, বলে টোটালি ইংলিশের যে পড়ার মাইন্ডসেটটা সেটাকে শেষ করে দিয়েছে কিছু টিচার। বাংলার ছেলে বাংলায় পরীক্ষা হবে, সিএইচএস এর পরীক্ষা বাংলায় হবে। কি হবে বাংলায় পড়ে, তুমি কি করবে বলো? প্রশ্নগুলো বাংলায় দেখলে কি তোমার উত্তর বেশি তাড়াতাড়ি মনে আসবে? ইংলিশ সাবজেক্টটা তো তোমাকে ইংলিশেই দিতে হবে, সেটা তো আর তোমাকে বাংলায় দেওয়া থাকবে না। যে সাবজেক্টে তোমাকে 25 নাম্বার, 25টা প্রশ্ন 50 নাম্বারের পরীক্ষা দিতে হবে, তুমি শুধু শুধু বাংলায় চারদিকে ছুটে বেরিয়ে লাভটা কি? তোমাকে নিজেকে তৈরি করতে হলে থরলি তোমাকে ইংলিশটাকে ডেভেলপ করতে হবে। এবং যে জিনিস শুধু ওই 5টা এমসিকিউ, 5টা হচ্ছে এরর কারেকশন পড়ে যদি তুমি ভাবো যে তোমার ইংলিশ ডেভেলপড হয়ে যাবে, ভাই হবে না। তোমাকে প্রপার ওয়েতে যেতে হবে, একদম প্রপার ওয়ে ধরে পুরোটা পড়তে হবে। ডে বাই ডে প্রত্যেকটা জিনিস ইংলিশে পড়তে হবে। ভাই যে জিনিসের কোনো উপযোগিতা নেই, বাংলা পড়ে তুমি অফিসেও পর্যন্ত বাংলায় লিখতে পারবে না, তুমি সে ওয়েস্ট বেঙ্গলে চাকরি করলেও কোনো জায়গাতে একটা ফাইলে তুমি বাংলায় এক লাইন লিখতে পারবে না। তো সেই সাবজেক্টটাকে নিয়ে অত মাতামাতি করে তুমি বাংলায় পরীক্ষা দেবো, বাংলায় করবো, দিয়ে লাভটা কি? চাকরি পাবে, একটা নোট লিখতে পারবে না, লাভটা কি হবে? আমি বলছি না বাংলা ভাষাকে কোনোভাবে অগ্রাহ্য নয়, কিন্তু ইংলিশটাকে ইম্পর্ট্যান্ট দিতেই হবে তোমাকে। এটা ভাই মানো, তোমার ভালোর জন্যই বলছি। চাকরি পেয়ে গেলে তুমিই পাবে। আর আমি টিচার হিসেবে কি, স্যার আমার চাকরিটা হয়ে গেছে, ব্যাস খুশি ওইখানেই, ওইটুকু খুশি। তোমাকে স্যালারি, তোমার স্যালারি আমি টানাটানি করতে যাব না। কোন টিচার তোমাকে সারা জীবন ধরে তোমাকে ফোন করে করে তোমার স্যালারি জানতে চায়? কিরে কত টাকা স্যালারি হলো, এই স্যালারি নিয়ে তুই কি করলি, কেউ জানতে চায়? তোমার লাইফ তোমার পাশে, তোমাকে রাস্তাটা দেখানোর দায়িত্ব হচ্ছে একটা টিচারের, সেটা আমি করছি। এবার বাদ বাকি পুরো হিসেবটা তোমার পাশে ভাই। ঠিক আছে? রেলের জন্য পড়বে, শুধু রেলের জন্য পড়ো। শুধু রেলের জন্য পড়লে আর আলটিমেটলি কি শুধু ইংলিশটা পড়বে না, এই 3-4টে পরীক্ষা নিয়ে সারা বছর বসে থাকবে। এটাই হবে, আর কি হবে? ঠিক আছে? আর বাদ বাকি রইল বাকি দেখো ব্যাংক। ভাই এইগুলোর সঙ্গে এটা কোনোভাবেই যায় না। তাহলে স্যার যারা ব্যাংকে চাকরি করে, আমার জানা পরিচিত কিছু দাদা দিদি আছে, তারা কিন্তু ব্যাংকের পিও ক্লিয়ার করেছে, আবার সিজিএলও ক্লিয়ার করেছে। তাদেরকে একবার জিজ্ঞেস করবে, তাদের মধ্যে 90% অ্যাসপিরেন্ট ছিল, তাদের কোনোদিন ম্যাথ এবং ইংলিশ এই দুটোর মধ্যে, দুটোতেই সে বরাবর বেস্ট ছিল, অথবা এই দুটোর মধ্যে কোনো একটাতে সে বেস্ট ছিলই ছিল সবসময়। হয়তো সে সায়েন্স পড়েছে 11-12 পর্যন্ত, তারপরে হয়তো আর্টসের সাবজেক্ট নিয়ে কোনো একটা সাবজেক্ট নিয়ে সে পড়েছে, কিন্তু সে থ্রু আউট কেরিয়ারে সে এই দুটো সাবজেক্টের মধ্যে কোনো একটাতে ভালো ছিলই ছিল অবশ্যই। এবারে ভাবো, তুমি প্রথমে এসছো, তুমি ঠিকঠাক যোগ বিয়োগ জানো না, তুমি হচ্ছে গুণ জানো না, তোমাকে নামটা জিজ্ঞেস করলে 17 নামটা 19-এর নামটা জিজ্ঞেস করলে তুমি বাদই দাও, তুমি প্রপার ভগ্নাংশের যোগ জানো না, দশমিকের যোগ জানো না, তাহলে তুমি কি করে মানে এক্সপেক্ট করতে পারো কিভাবে 6 মাসে আমি চাকরি পেয়ে দেখিয়ে দেবো? কিভাবে হবে ভাই? কারণ এখানে অলরেডি 2 বছর 3 বছরের প্রিপারেশন নিয়ে বহু রথী মহারথী বসে আছে। তারা তোমাকে ছেড়ে দেবে? আর কেউ কারোর জন্য একটা রাস্তাও ভাই ছাড়বে না। সিজিএল এ সিলেক্ট হবে, এমটিএস এ সিলেক্ট হবে, এমটিএস এও ভেরিফিকেশন করতে যাবে, সিজিএল এ ভেরিফিকেশন করেও চলে এসেছে। এরকম একটা জায়গাও তোমাকে কেউ ছেড়ে দেবে না। তুমি কখনো এটা কখনোই এক্সপেক্ট করতে পারো না, দাদা তোমার তো ওখানে হয়ে গেছে প্লিজ ছেড়ে দাও। তুমি কখনো এক্সপেক্ট করতে পারো না ভাই। যদি কেউ মন থেকে ভাবে যে হ্যাঁ আমার কারণে আর একটা ফ্যামিলির একটা সাহারা হয়ে যাবে, তো কি দরকার ভাই একটা সিট নষ্ট করার? ওটা যে যার মহানুভবতা থেকে আসে। কিন্তু এরকম প্রচুর ছেলেমেয়ে আছে এটা করবে না। এবং তার কয়েকটা রিজনও তোমাকে আমি বলি। সবাই যে সবসময় স্বার্থপরতা নিয়ে এই জিনিসটা করে ভাই তা নয়। কোনো একটা পরীক্ষার ডকুমেন্টস ভেরিফিকেশন করে এসেছে, আর একটা পরীক্ষার ডকুমেন্টস ভেরিফিকেশন করতে গেল না। সেই পরীক্ষায় তার পরের দিন একটা কেস হয়ে গেল, জানা গেল ওই পরীক্ষাতে চুরি হয়েছে, পুরো প্যানেল বাদ। ভাই কি করবে সে তখন? তার কাছে তো আরো একটা অপরচুনিটি ছিল। তাহলে সবসময় কয়েনের একতরফা দেখে লোককে আজে-বাজে কথাবার্তা বলে দেওয়া এটাও কিন্তু ঠিক নয় ভাই। এরকম সিচুয়েশন অনেক সময় ঘটে। একটা পরীক্ষার
ফাইনাল পিডিএফ বেরোনোর আগে ক্যান্সেল, বাদ। তখন তুমি কি করবে? ঘটনা ঘটতেই পারে। ফার্স্ট স্যালারি চালু যতদিন না হচ্ছে অনেক কিছু ভাই ঘটতে পারে, অনেক কিছু। ঠিক আছে? ব্যাংকিংয়ের যারা প্রিপারেশন নেবে একদম থ্রু আউট তোমাকে ওই টার্গেটেই যেতে হবে। আমি আগে নিজেকে ভাই তৈরি করব। এইটা খুব কম ছেলেমেয়ে তোমরা কম্পিটিটিভ ফিল্ডে করো। যেমন এই গ্রুপ সি, গ্রুপ ডির পরীক্ষার আগে এমন কিছু স্টুডেন্টের আমি কমেন্ট পেয়েছিলাম, মানে এটা তাদের নয়, মানে তাদের যে দোষ পুরোপুরি আমি বলব না। তারা মানে বাকি জিনিসটা তাদের কাছে অজানা। এইজন্য এতটা কনফিডেন্স, এতটা মানে রুড ভাবে তাদের কথাবার্তা বলার ২ মাসে কখনোই কোনো সরকারি চাকরির পরীক্ষা ক্লিয়ার করা যায় না। নিয়ার টু ইম্পসিবল ২ মাসে। এবারে অনেকে বলে, "আমি মাত্র ২ মাস পড়ে হচ্ছে প্রিলি ক্লিয়ার করেছি।" তুমি তাকে জিজ্ঞেস করো সে অলরেডি কম্পিটিটিভ ফিল্ডের কোন সাবজেক্ট থেকে কি পড়তে হয়, কোন বই থেকে পড়তে হয় সে কিন্তু অলরেডি জানে। আর যদি নাও জেনে থাকে, যদি ২ মাসে চাকরি কেউ পেয়েও থাকে, সেটা হচ্ছে আমি ওভারঅল সবার জন্য প্রযোজ্য নয় ওটা। ওটা এক্সেপশনাল কেস। 90% ছেলেমেয়েকে দেখো ২ বছর, ৩ বছর, ১.৫ বছর, ২ বছর রগড়েছে। কোনো না কোনোভাবে রগড়েছে। তাহলে আমি যেখানে ম্যাক্সিমাম ছেলেমেয়ের ক্ষেত্রে যেটা আছে, আমি সেটার উপরে বেশি এমফাসাইজ করব, না কেউ ৬ মাসে চাকরি পেয়ে গেছে আমি তাকে দেখে ইন্সপায়ার্ড হব? ইন্সপায়ার্ড অবশ্যই হওয়া উচিত। কিন্তু এটা নয় যে ৬ মাস পড়ে পেলাম না মানে আর কারো দ্বারা চাকরি হবে না। এই ভাবনাটাও ভাই ভুল। বোঝা গেল? তো এইটা হচ্ছে ব্যাপার। ব্যাংকিংয়ের জন্য যদি তুমি প্রিপারেশন শুরু করো, বা তুমি যে কোনো ব্যাংকিংয়ের জন্য শুরু করলে এগুলোর দিকে তুমি তাকাবে না। এগুলোর দিকে তাকালে এর দিকে তুমি তাকাবে না। ঠিক আছে? এটা তুমি ক্লিয়ার করে এইখানে তুমি ক্লিয়ার করতে পারবে না। কারণ কি? এখানে জেনারেল স্টাডিজের ওয়েটেজ ব্যাংকিংয়ের থেকে ভাই অনেক বেশি। ঠিক আছে? উল্টোটা এখানে ইংলিশ আর রিজনিং যে লেভেলের দেবে তার আশেপাশেও ব্যাংকের এবং তোমার হচ্ছে এসএসসির বলো বা রেলের বলো আশেপাশেও যায় না। নরমাল রিজনিং থাকে। কিন্তু এখানে যে ধরনের রিজনিং থাকে সেগুলো কিন্তু তুমি কোনোভাবে এর সঙ্গে ম্যাচ করতে পারো না। আর দু নৌকাতে পা দিয়ে চলতে গেলে একটা সময় পরে তুমি কোনো না কোনো জায়গা থেকে ডুববে। এটা ফিক্সড। এবং কারা ডোবে না? আবারও বলছি, যাদের ম্যাথ এবং ইংলিশে কোনো প্রবলেমই নেই। যে হ্যাঁ, স্যার আমার একটা স্টক অপার আছে, আমি ইংলিশটা পারি। ম্যাথে স্যার আমার নরমালি কোনো প্রবলেম নেই। ম্যাথে তুমি সিলেবাস দেখো, তোমার হচ্ছে আইবিপিএস পিও, এসবিআই পিও এই লেভেলের তুমি প্রশ্ন দেখো। হ্যাঁ স্যার এগুলো পারা যায়। আমাকে জাস্ট হচ্ছে কি কিছু টেকনিক জানতে হবে যে হ্যাঁ রেশিও পদ্ধতি বা রেশিও এবং পার্সেন্টেজ পদ্ধতি ব্যবহার করে বাদবাকি অ্যারিথমেটিকগুলো কিভাবে করা যায়। দ্বিঘাত সমীকরণের সমাধান আমি কি করে ১ সেকেন্ডে করতে পারি। এই ধরনের টেকনিকগুলো তোমাকে জানতে হবে। নাকি দ্বিঘাত সমীকরণ বসে তুমি বুঝবে। তুমি হচ্ছে অ্যারিথমেটিক ধরে কি করে বুঝবে, এরকম নয়। এরকম যদি হয় তাহলে তুমি কোনোভাবে ২ জায়গা তো দূরের কথা, তুমি কোনো একটা জায়গাতেই ভাই ফিট হবে না। এইটা হচ্ছে তোমাকে ভাই মানতে হবে। ঠিক আছে? আর দ্বিতীয় কথা আরেকটা জিনিস, যদি কোনো ক্যান্ডিডেট ভাবো, এবং লাস্ট কথা এটা বলি, যে যদি তোমার কন্ডিশন, ফিন্যান্সিয়াল কন্ডিশন ভাই খুব খারাপ হয়, আমি তোমাকে অবশ্যই সাজেস্ট করব তুমি কোনো না কোনো জায়গাতে কাজে ঢোকো। এবং কোন জায়গাতে কাজে ঢুকবে? যেখানে যে সমস্ত কাজে একটা এক্সপোজার আছে। মানে কি? তুমি একটা কাজ করলে পরবর্তী যখন তুমি কোনো একটা কোম্পানিতে যাবে, বলতে পারো যে আমার ওয়ার্ক এক্সপেরিয়েন্স এর উপরে ১ বছর ২ বছর আছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমাদের ছেলেমেয়েদেরকে বলি, আরেকটা জিনিস জানবে, ভাই ঘরে থেকে লাইফে কোনোদিন বিশাল কিছু করা যায় না। ঘরের বাইরে তোমাকে বেরোতেই হবে লাইফে কিছু করতে গেলে। আমার বাড়ি যদি কলকাতায় হয়, আমার কলকাতাতেই থাকবো, আমার হাজারটা অপরচুনিটি আছে। আমার বাড়ি পূর্ব মেদিনীপুরে, আমার বাড়ি পশ্চিম মেদিনীপুরে, আমার বাড়ি ঝাড়গ্রামে। এমন একটা জায়গায় থাকি সেখান থেকে ট্রেন ধরতে গেলে আমাকে ১ ঘন্টা ২ ঘন্টা সাইকেল চালিয়ে যেতে হয়। তাহলে ডেফিনিটলি আমার জায়গাটা হচ্ছে এটা রুরাল জায়গাতে। সেখানে অপরচুনিটি কম হবে, এটা স্বাভাবিক। তাহলে আমাকে টার্গেট করতে হবে আমার আশেপাশে মফস্বল কোথায় আছে বা মোটামুটি সেমি আরবান জায়গাগুলো কোথায় আছে, যেখানে আমি একটা কাজ পেতে পারি কোনো একটা শোরুমে বা কোনো একটা জায়গাতে, যেখানে একটা এক্সপোজার। মানে কি, আবারও বলছি, কোনো শাড়ির দোকানে আমি কাজ করলাম। ভাই শাড়ির দোকানে কাজ করলে তো ও তো তোমাকে কোনো সার্টিফিকেট দেবে না। কিন্তু তুমি যদি কোনো শপিং, কোনো একটা ধরো, আমি এক্সাম্পল বলছি, ধরো কোনো একটা শপিং মলে সেলসের কাজে ঢুকলে, ইলেকট্রনিক্সের যে সমস্ত হয়, যে যেমন গ্রেট ইস্টার্ন বলো বা এই ধরনের বিভিন্ন ধরনের যে ইলেকট্রনিক্সের যে শোরুমগুলো হয়, ওগুলোতে ঢুকলে কি হয়, তোমার একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স তৈরি হয়।
ওই ওয়ার্ক এক্সপেরিয়েন্স দিয়ে তুমি যখন অন্য একটা কোম্পানিতে যাবে তোমার স্যালারি হাইক হবে। এবং এগুলো করলে ব্যাংকিংয়ের ক্ষেত্রে ব্যাক অফিস জবে হচ্ছে প্রচুর জায়গাতে প্রচুর ছেলেমেয়েকে নেয়। সাদা যারা ৳৮,০০০ দেয় বা আরো হয়তো কম দেয়। সেখানে কিন্তু তুমি যদি ১ম এ ঢুকে ৪ থেকে ৫ বছর কিন্তু ভাই রগড়াতে হবে তোমাকে। তবে গিয়ে তুমি টাকার মুখ দেখতে পাবে সব জায়গাতে ভাই, সব জায়গাতে। তুমি যদি কোম্পানির চাকরি করো, তাহলে তোমাকে ১ম এ রগড়াতে হবে। তারপরে তুমি সেলারির মুখ দেখতে পাবে। তুমি গভর্নমেন্ট চাকরি করতে যাবে, তোমাকে ৫ বছর ৬ বছর বদ্ধ ঘরের মধ্যে রগড়াতে হবে। তারপরে গিয়ে তুমি একটা চাকরি পাবে, তারপরে তুমি একটা প্রেস্টিজ পাবে যে হ্যাঁ, এটা সরকারি চাকরি করে আমি একটা সেলারি পাই। ভেবে দেখতে গেলে ভাই সবাই তার নিজের দৌড়, নিজের লড়াইটা ভাই সবাইকে লড়তে হবে। তার মধ্যে কিছু মূর্খ থাকে, ও সরকারি চাকরি করে বসে পয়সা পায়। ও তো কোম্পানির চাকরি করে ওর কোনোদিন অকাত হয়নি ও সরকারি চাকরি পাওয়ার। এই ধরনের মূর্খের মতো কিছু মন্তব্য করে। তাতে অবশ্য পৃথিবী এধার থেকে ওধারে ১ সেকেন্ড বা ১ মাইক্রো সেকেন্ডও এদিক ওদিক হয়ে যায় না। আল্টিমেটলি ওই ছোট মানসিকতা নিয়ে যেখানে হারিয়ে যাওয়ার হারিয়ে যায়। ঠিক আছে? এইটুকু ভাই বলার, অনেক কথা বললাম। তার জিস্ট হচ্ছে একটাই, ওয়েস্ট বেঙ্গলে যদি তুমি কোনো চাকরির প্রিপারেশনের জন্য ভাবতে চাও, তাহলে তোমাকে এখন বেশ কিছু বছর ভাই ওয়েট করতে হবে। প্রিপারেশন চালিয়ে যেতে পারো। কোনো একটা জায়গাতে কাজ ধরে নিয়ে তুমি প্রিপারেশনটা চালাতে পারো আস্তে টুকটুক করে। যবে নোটিফিকেশন বেরোবে পরীক্ষা দেবে। না হলে তোমাকে পুরোপুরি তুমি মানে এখন বাধ্য তোমাকে অন্য লাইনে শিফট হতে। তুমি বাধ্য হচ্ছে এসএসসি বা রেলের জন্য শিফট হতে। পুলিশের রিক্রুটমেন্ট বোর্ড সেটাও ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই পড়ে। যাই হোক, করোনার পর থেকে কিছু পুলিশ নিয়োগ করেছে, কারণ ওটা না নিয়োগ করলে তো হবে না। অন্যান্য জায়গাতে মোটামুটিভাবে কোনো না কোনোভাবে চালানো যায়। কিন্তু পুলিশ না হলে চালাবে কিভাবে? সিভিক দিয়ে তো আর সব হয় না। ঠিক আছে? ওকে? তো এই হচ্ছে বলার। তো দেখো এবার তোমরা যারা যতটুকুভাবে নিজেদেরকে প্রিপেয়ার করবে, আমি সবসময় যে চেষ্টা করেছি যতটা পারা যায় তোমাদেরকে মোটিভেট রাখার, কনটেন্ট সেভাবে যতটুকু টাইম বের করে কনটেন্ট দেওয়া যায়। রেলের পরীক্ষার জন্য আলাদা করে কনটেন্ট আসবে, এসএসসির পরীক্ষার জন্য কনটেন্ট আসবে। এবারে বাদবাকিটা তোমাদের ব্যাপার। ঠিক আছে ভাই? চলো ভালো থাকবে। যদি কোনো কোয়েরি থেকে থাকে, যদি কোনো কথা বলার থাকে অবশ্যই তুমি কমেন্ট করো। সেগুলো নিয়ে পরে আলোচনা করা যাবে। ওকে? বাই।